ছোট বন্ধুরা, ছুটি প্রেজেন্টসে তোমাদের সবাইকে স্বাগত। ছোট বন্ধুরা, আজকে আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের নির্বাচিত অংশ। 1887 থেকে 1895 সালে রবীন্দ্রনাথ শ্রীমতী ইন্দিরা দেবীকে যে সকল চিঠি লিখিয়াছেন, ছিন্নপত্র গ্রন্থখানি প্রধানত তাহারই সংকলন। কেবল প্রথম 8খানি চিঠি শ্রীশচন্দ্র মজুমদারকে লেখা। এই সময়ে লিখিত যাবতীয় চিঠি ইন্দিরা দেবী দুটি খাতায় স্বহস্তে নকল করিয়া রবীন্দ্রনাথকে উপহার দিয়াছিলেন। এই খাতা দুটি অবলম্বনে 1319 সালে ছিন্নপত্র প্রকাশিত হয়। ছিন্নপত্র পত্র 11, কলিকাতা, জুন 1889। গাড়ি ছাড়বার পর বেয়ে চারদিক চেয়ে গম্ভীর হয়ে বসে রইল। ভাবলে এ সংসারে কোথা থেকে আগমন, কোথায় গতি, জীবনের উদ্দেশ্য কি? ভাবতে ভাবতে ক্রমে দেখলুম ঘন ঘন হাই তুলতে লাগলো। তারপর খানিক বাদে আয়ার কোলে মাথা রেখে পা ছড়িয়ে নিদ্রা আরম্ভ করে দিল। আমার মনেও সংসারের সুখ দুঃখ সম্বন্ধে নানাবিধ চিন্তার উদয় হয়েছিল, কিন্তু ঘুম এলো না। সুতরাং আপন মনে ভৈরবী আলাপ করতে লাগলুম। ভৈরবী সুরের মোচড়গুলো কানে এলে জগতের প্রতি একরকম বিচিত্র ভাবের উদয় হয়। মনে হয় একটা নিয়মের যন্ত্রহস্ত অবিশ্রাম অর্গিন যন্ত্রের হাতা ঘোরাচ্ছে এবং সেই ঘর্ষণ বেদনায় সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মর্মস্থল হতে একটা গম্ভীর কাতর করুণ রাগিনী উচ্ছ্বসিত হয়ে উঠছে। সকালবেলাকার সূর্যের সমস্ত আলো ম্লান হয়ে এসেছে, গাছপালা নিস্তব্ধ হয়ে কি যেন শুনছে, এবং আকাশ একটা বিশ্বব্যাপী অশ্রুর বাষ্পে যেন আচ্ছন্ন হয়ে রয়েছে। অর্থাৎ দূর আকাশের দিকে চাইলে মনে হয় যেন একটা অনিমেষ নীল চোখ কেবল ছলছল করে চেয়ে আছে। খিড়কি স্টেশনের কাছাকাছি আমাদের সেই আখের ক্ষেত, গাছের সার, টেনিস ক্ষেত, কাচের জানলা মোড়া বাড়ি দেখতে পেলুম। দেখে মনটা ক্ষণকালের জন্য কেমন করে উঠল। এই এক আশ্চর্য! যখন এখানে বাস করতুম তখন এ বাড়ির উপরে যে সবিশেষ স্নেহ ছিল তা নয়, যখন এ বাড়ি ছেড়ে চলে গেছিলুম তখন যে সবিশেষ কাতর হয়েছিলুম তাও বলতে পারিনি। অথচ দ্রুতগতি ট্রেনের বাতায়নে বসে যখন কেবল নিমেষের মতো দেখলুম সেই একলা বাড়ি, তার খেলার জায়গা এবং ফাঁকা ঘরগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, তখন সমস্ত হৃদয়টা বিদ্যুৎ বেগে সেই বাড়ির উপরে ঝাঁপিয়ে গিয়ে পড়ল। অমনি বুকের ভেতরে বাঁ দিক থেকে ডান দিক পর্যন্ত ধক করে একটা শব্দ হলো। হুশ করে গাড়ি চলে গেল, আখের ক্ষেত মিলিয়ে গেল, ব্যাস সমস্ত ফুরলো। কেবল হঠাৎ ঘা খাওয়ার দরুন মনের ছোট বড় দু চারটে তার প্রায় 150 আন্দাজ নেমে গেল। কিন্তু গাড়ির ইঞ্জিন এ সকল বিষয়ে বড় একটা চিন্তা করে না। সে লোহার রাস্তার উপর দিয়ে এক রোখে চলে যায়। কোন লোক কোথায় কিভাবে যাচ্ছে সে বিষয়ে তার খেয়াল করবার সময় নেই। সে কেবল গলগল করে জল খায়, হুসহুস করে ধোঁয়া ছাড়ে, গাঁ গাঁ করে চিৎকার করে আর গড়গড় করে চলে যায়। সংসারের গতির সঙ্গে এর সুন্দর তুলনা দেওয়া যেতে পারত, কিন্তু সেটা এত পুরনো এবং অনাবশ্যক যে কেবল একবার নির্দেশ করে ক্ষান্ত থাকা গেল। খান্ডালার কাছাকাছি এসে মেঘ এবং বৃষ্টি, এইসব পাহাড়গুলোর উপরে মেঘ জমে ঝাপসা হয়ে গেছে, ঠিক যেন কে পাহাড়েকে তারপরে রবার দিয়ে ঘষে দিয়েছে। খানিক খানিক আউটলাইন দেখা যাচ্ছে এবং খানিকটা পেন্সিলের দাগ চারদিকে ঢেবড়ে গেছে। অবশেষে গাড়ির ঘণ্টা দিলে দূর থেকে গাড়ির নিদ্রাহীন লাল চক্ষু দেখা গেল। ধরণী থরথর করে কাঁপতে লাগলো। স্টেশনের কর্তারা চটি, জুতো, ঘণ্টি দেওয়া চাপকান এবং টিকির উপরে তকমা দেওয়া গোল টুপি নিয়ে নানা ঘর থেকে বেরিয়ে পড়ল।
বিপুল হাত লণ্ঠন চারিদিকে আলো নিক্ষেপ করতে লাগলো। খানসামাবর্গ সচকিত হয়ে যে যার জিনিসপত্র আগলে দাঁড়ালো। বে ঘুমোতে লাগলো। গাড়িতে ওঠা গেল। বে অকারণে খুঁতখুঁত আরম্ভ করলে। বেলা বাড়তে লাগলো, যদিও রোদ্দুর নেই, তবুও গরম বোধ হতে লাগলো। কিন্তু সময় আর কাটে না। প্রত্যেক মিনিটকে যেন স্পর্শ করে ঠেলে ঠেলে এগোতে হচ্ছে। সৌভাগ্যক্রমে খানিক দূরে গিয়ে ঘোরতর বৃষ্টি আরম্ভ হলো। চারদিক বন্ধ করে কাঁচের জানলার কাছে বসে মেঘ বৃষ্টি দেখতে বেশ লাগলো। এক জায়গায় একটা বর্ষার নদীর কাণ্ড যে দেখলুম, সে আর কি বলবো। সে একেবারে ফুলে ফেঁপে ফেনিয়ে পাকিয়ে ঘুলিয়ে ছুটে মাথা কুটে পাথরগুলোর ওপরে পড়ে আছড়ে বিছড়ে তাদের ডিঙিয়ে তাদের চারদিকে ঘুরপাক খেয়ে একটা কাণ্ড করতে লাগলো। এরকম উন্মত্ততা আর কোথাও দেখিনি। সোহাগপুরে বিকেলে এসে যখন খেলুম, তখন বৃষ্টি থেমেছে। যখন গাড়ি ছাড়লে তখন দেখলুম সূর্য অত্যন্ত রাঙা হয়ে মেঘের মধ্যে অস্ত যাচ্ছে। আমি ভাবছিলাম, খাওয়া দাওয়া, গল্প স্বল্প, খেলাধুলো, পড়াশোনার মধ্যে আর সবার সময় কেবল অলক্ষিতভাবে কেটে যাচ্ছে। সময় তাদের উপর দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, তার অস্তিত্বই তারা টের পাচ্ছে না। আর আমি সময়ের উপরে সাঁতার কেটে চলেছি। সমস্ত অগাধ সময়টা আমার বুকে মুখে সর্বাঙ্গে লাগছে। যথাসময়ে হাওড়ায় গাড়ি গিয়ে পৌঁছলো। প্রথমে বাড়ির জমাদার, তারপরে জো, তারপরে একে একে দৃষ্টিপথে পড়ল। তারপরে সেকেন্ড ক্লাসের স্যাকরা গাড়ি, ছাতের উপরে গুটানো বিছানা, আয়ার দোমড়ানো টিনের বাক্স এবং নাবার টব, তার মধ্যে দুধের বোতল, লোটা, হাঁড়ি, টিনপট, পুটুলি ইত্যাদি চাপিয়ে নিয়ে বাড়ি পৌঁছানো গেল। একটা কলরব, লোকের ভিড়, দারোয়ানের সেলাম, চাকরদের প্রণাম, সরকারদের নমস্কার, তার মধ্যে কে মোটা হয়েছি, কে রোগা হয়েছি সে সম্বন্ধে সাধারণের সম্পূর্ণ মতভেদ, বেকে নিয়ে অ্যান্ড কোম্পানির লুটোপুটি, চায়ের টেবিলে লোক সমাগম, স্নান, আহার ইত্যাদি। ছিন্নপত্র, পত্র 12, শাজাদপুর, জানুয়ারি 1890। কাজেই দুপুরবেলা পাগড়ি পরে কার্ডে নাম লিখে পালকি চড়ে জমিদারবাবু চললেন। সাহেব তাঁবুর বারান্দায় বসে বিচার করছেন। দক্ষিণ পার্শ্বে পুলিশের চর। বিচার প্রার্থীর দল মাঠে ঘাটে গাছতলায় পড়ে অপেক্ষা করে আছে। একেবারে তার নাকের সামনে পালকি নাবালে সাহেব খাতির করে চৌকিতে বসালেন। ছোকরা হেন, গোফে রেখা উঠেছে, চুল খুব কটা, মাঝে মাঝে একটু একটু কালো চুলের তালি দেওয়া। হঠাৎ মনে হয় বুড়ো মানুষ, অথচ মুখ নিতান্ত কাঁচা। সাহেবকে বললুম, কাল রাত্রে আমার সঙ্গে খেতে এসো। তিনি বললেন, আমি আজই আর এক জায়গায় যাচ্ছি পিক স্টিকিংয়ের জোগাড় করতে। বাড়ি চলে এলুম। ভয়ানক মেঘ করে এলো, ঘোরতর ঝড়, মুষলধারে বৃষ্টি। বই ছুঁতে ইচ্ছে করছে না, কিছু লেখা অসম্ভব। মনের মধ্যে যাকে কবিত্বের ভাষায় বলে কি যেন কি ইত্যাদি। এঘর থেকে ওঘরে পায়চারি করে বেড়াতে লাগলুম। অন্ধকার হয়ে এসেছে। গড়গড় শব্দে মেঘ ডাকছে, বিদ্যুতের ওপর বিদ্যুৎ, হু হু করে এক একটা বাতাসের দমকা। আর আমাদের বারান্দার সামনের বড় নিচু গাছটার ঘাড় ধরে যেন তার দাড়ি শুদ্ধ মাথাটা নাড়িয়ে দিচ্ছে। দেখতে দেখতে বৃষ্টির জলে আমাদের শুকনো খালটা প্রায় পুড়ে এলো। এই রকম করে বাড়তে বাড়তে হঠাৎ আমার মনে হলো, ম্যাজিস্ট্রেটকে এই বাদলায় আমাদের বাড়িতে আশ্রয় নিতে অনুরোধ করা আমার কর্তব্য। চিঠি লিখে দিলুম। চিঠি পাঠিয়ে দিয়ে ঘর তদারক করতে গিয়ে দেখি, সে ঘরে দুটো বাঁশের ঝোলার ওপর তাকিয়া, গদি, ময়লা লেপ টাঙানো, চাকরদের গুলটিকে তামাক, তাদেরই দুটো কাঠের সিন্ধুক, তাদেরই মলিন লেপ, ওয়ারহীন তৈলাক্ত বালিশ ও মুশিবর্ণ মাদুর, এক টুকরো ছেঁড়া চট ও তার উপরে বিচিত্র জাতীয় মলিনতা, কতকগুলো প্যাক বাক্সের মধ্যে নানাবিধ জিনিসের ভগ্নাবশেষ, যথা মরচে পড়া কাতলির ঢাকনি,
তালাহীন ভাঙা লোহার উনুন, অত্যন্ত ময়লা একটা দস্তার চাদানি, ভাঙা সেজের কাঁচ ও ময়লা সামাদান, দুটো অকর্মণ্য ফিল্টার, মিটশেফ, একটা স্যুপ প্লেটে খানিকটা পাতলা গুড়, ধুলো পড়ে পড়ে সেটা গাঢ় হয়ে এসেছে, গোটা কতক ময়লা কালিবর্ণ ভিজে ঝাড়ন, কোণে বাসন ধোবার গামলা, গফুর মিয়ার একটা ময়লা কর্তা এবং পুরনো মকমলের স্কাল ক্যাপ, জলের দাগ, তেলের দাগ, দুধের দাগ, কালো দাগ, ব্রাউন দাগ, সাদা দাগ এবং নানা মিশ্রিত দাগ বিশিষ্ট আয়নাহীন একটা জীর্ণ পোকা কাটা ড্রেসিং টেবিল, তার পায়া কটা ভাঙা, আয়নাটা অন্যত্র দেওয়ালে ঠেসান দেওয়া, তার খাপের মধ্যে ধুলো, খড়কে, ন্যাপকিন, পুরনো তালা, ভাঙা গেলাসের তলা এবং সোডা ওয়াটার বোতলের তার, কতকগুলো খাটের খুঁড়ো ভাঙা। ব্যাপার দেখে আমার চক্ষু স্থির। ডাক লোকজন, নিয়ে আয় নায়েব, ডেকে আন খাজাঞ্চি, জোগাড় কর কুলি, আন ঝাঁটা, আন জল, মই লাগা, দড়ি খোল, বাঁশ খোল, তাকিয়া লেপ কাঁথা টেনে ফেল, ভাঙা কাচের টুকরোগুলো খুঁটে খুঁটে তোল, দেওয়ালের পেরেকগুলো একে একে উপড়ে ফেল। ওরে তোরা সব হাঁ করে দাঁড়িয়ে রয়েছিস কেন? নে না, একটা একটা করে জিনিস নে না। ওরে ভাঙলো রে ভাঙলো, সব ভাঙলো, ঝনঝন ঝনাত, তিনটে সেঁজ ভেঙে চুরমার, খুঁটে খুঁটে তোল। ভাঙা চুপড়িগুলো এবং ছেঁড়া চটটা বহুদিন সঞ্চিত ধুলো সমেত নিজের হাতে টেনে ফেলে দিলুম। নিচে থেকে 5-6টা আরশোলা সপরিবারে চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। তারা আমারই সঙ্গে একান্নবর্তী হয়ে বাস করছিলেন। আমার গুড়, আমার পাউরুটি এবং আমারই নতুন জুতোর বার্নিশ তাদের উপজীবিকা ছিল। সাহেব লিখলেন, আমি এখনই যাচ্ছি, বড় বিপদে পড়িয়াছি। ওরে এলো রে এলো, চটপট কর। তারপরে ওই এসেছে সাহেব, তাড়াতাড়ি চুল দাড়ি সমস্ত ছেড়ে ফেলে ভদ্রলোক হয়ে, যেন কোনো কাজ ছিল না, যেন সমস্ত দিন আরামে বসেছিলুম, এই রকমভাবে হলের ঘরে বসে রইলুম। সাহেবের সঙ্গে ঈষৎ হেসে হাত নাড়ানাড়ি করে অত্যন্ত নিশ্চিন্তভাবে গল্প করতে লাগলুম। সাহেবের শোবার ঘরে কি হলো এই চিন্তা ক্রমাগত মনের মধ্যে ঠেলে ঠেলে উঠতে লাগলো। গিয়ে দেখলুম একরকম দাঁড়িয়ে গেছে। রাত্রিটা ঘুমিয়ে কাটাতেও পারে, যদি না সেই গৃহহীন আরশোলাগুলো রাত্রিরে তার পায়ের তলায় সুড়সুড়ি দেয়। ছিন্নপত্র, পত্র 14, প্রতিশর 1891। আমার বোট কাছারির কাছ থেকে অনেক দূরে এনে একটি নিরিবিলি জায়গায় বেঁধেছে। এদেশে গোলমাল কোথাও নেই, ইচ্ছে করলেও পাওয়া যায় না, কেবল হয়তো অন্যান্য বিবিধ জিনিসের সঙ্গে হাটে পাওয়া যেতে পারে। আমি এখন যেখানে এসেছি এ জায়গায় অধিকন্তু মানুষের মুখ দেখা যায় না। চারিদিকে কেবল মাঠ ধুধু করছে, মাঠের শস্য কেটে নিয়ে গেছে, কেবল কাটা ধানের গোড়াগুলিতে সমস্ত মাঠ আচ্ছন্ন। সমস্ত দিনের পর সূর্যাস্তের সময় সেই মাঠে কাল একবার বেড়াতে গিয়েছিলাম। সূর্য ক্রমেই রক্তবর্ণ হয়ে একেবারে পৃথিবীর শেষ রেখার অন্তরালে অন্তর্হিত হয়ে গেল। চারিদিক কি যে সুন্দর হয়ে উঠল সে আর কি বলবো। বহু দূরে একেবারে দিগন্তের শেষ প্রান্তে একটু গাছপালার ঘের দেওয়া ছিল। সেখানটা এমন মায়াময় হয়ে উঠল, নীলেতে লালেতে মিশে এমন আবছায়া হয়ে এলো, মনে হলো ওইখানে যেন সন্ধ্যার বাড়ি। ওইখানে গিয়ে সে আপনার রাঙা আঁচলটি শিথিলভাবে এলিয়ে দেয়, আপনার সন্ধ্যা তারাটি যত্ন করে জ্বালিয়ে তোলে, আপন নিভৃত নির্জনতার মধ্যে সিঁদুর পরে বধূর মতো কার প্রতীক্ষায় বসে থাকে এবং বসে বসে পা দুটি মেলে তারার মালা গাঁথে এবং গুনগুন স্বরে স্বপ্ন রচনা করে। সমস্ত অপার মাঠের ওপর একটি ছায়া পড়েছে, একটি কোমল বিষাদ, ঠিক অশ্রুজল নয়, একটি নির্নিমেষ চোখের বড় বড় পল্লবের নিচে গভীর ছলছল ভাবের মতো। এমন মনে করা যেতে পারে মা পৃথিবী লোকালয়ের মধ্যে আপন ছেলেপুলে এবং কোলাহল এবং
ঘরকন্নার কাজ নিয়ে থাকে, যেখানে একটু ফাঁকা, একটু নিস্তব্ধতা, একটু খোলা আকাশ, সেইখানেই তার বিশাল হৃদয়ের অন্তর্নিহিত বৈরাগ্য এবং বিষাদ ফুটে ওঠে। সেইখানেই তার গভীর দীর্ঘশ্বাস শোনা যায়। ভারতবর্ষের যেমন বাধাহীন পরিষ্কার আকাশ, বহু দূর বিস্তৃত সমতল ভূমি আছে, এমন ইউরোপের কোথাও আছে কিনা সন্দেহ। এই জন্যে আমাদের জাতি যেন বৃহৎ পৃথিবীর সেই অসীম বৈরাগ্য আবিষ্কার করতে পেরেছে। এই জন্যে আমাদের পূরবীতে কিংবা টড়িতে সমস্ত বিশাল জগতের অন্তরের হাহাধ্বনি যেন ব্যক্ত করছে, কারো ঘরের কথা নয়। পৃথিবীর একটা অংশ আছে যেটা কর্মপুট, স্নেহশীল, সীমাবদ্ধ। তার ভাবটা আমাদের মনে তেমন প্রভাব বিস্তার করার অবসর পায়নি। পৃথিবীর যে ভাবটা নির্জন, বিরল, অসীম, সেই আমাদের উদাসীন করে দিয়েছে। তাই সেতারে যখন ভৈরবীর মিট টানে, আমাদের ভারতবর্ষীয় হৃদয়ে একটা টান পড়ে। কাল সন্ধ্যের সময় নির্জন মাঠের মধ্যে পূরবী বাজছিল। 5-6 ক্রোশের মধ্যে কেবল আমি একটি প্রাণী বেড়াচ্ছিল, এবং আর একটি প্রাণী বোটের কাছে পাগড়ি বেঁধে লাঠি হাতে অত্যন্ত সংযতভাবে দাঁড়িয়েছিল। আমার বাঁ পাশে ছোট্ট নদীটি দুই ধারের উঁচু পাড়ের মধ্যে এঁকে বেঁকে খুব অল্প দূরেই দৃষ্টিপথে বার হয়ে গেছে। জলে ঢেউয়ে রেখা কেবল সন্ধ্যার আভা অত্যন্ত মুমূর্ষ হাসির মতো খানিকক্ষণের জন্য লেগেছিল। যেমন প্রকাণ্ড মাঠ, তেমনই প্রকাণ্ড নিস্তব্ধতা। কেবল একরকম পাখি আছে, তারা মাটিতে বাসা করে থাকে। সেই পাখি যত অন্ধকার হয়ে আসতে লাগলো, তত আমাকে তার নিরালা বাসার কাছে ক্রমিক আনাগোনা করতে দেখে ব্যাকুল সন্দেহের স্বরে টি টি করে ডাকতে লাগলো। ক্রমে এখানকার কৃষ্ণপক্ষের চাঁদের আলো ঈষৎ ফুটে উঠল। বরাবর নদীর ধারে ধারে মাঠের প্রান্ত দিয়ে একটা সংকীর্ণ পদচিহ্ন চলে গেছে। সেইখানে নত শিরে চলতে চলতে ভাবছিল, ছিন্নপত্র পত্র 15, কালীগ্রাম, 5ই মাঘ 1891। বেশ কুঁড়েমি করবার মতো বেলাটা। কেউ তাড়া দেবার লোক নেই। তাছাড়া প্রজা এবং কাজের ভিড় এখনও চতুর্দিকে ছেঁকে ধরেনি। সব শুদ্ধ খুব ঢিলে ঢিলে একলা একলা কী একরকম মনে হচ্ছে, যেন পৃথিবীতে অত্যাবশ্যক কাজ বলে একটা কিছুই নেই। এমনকি নাইলেও চলে, না নাইলেও চলে। এবং ঠিক সময় মতো খাওয়াটা কলকাতার লোকের মধ্যে প্রচলিত একটা বহুদিনের কুসংস্কার বলে মনে হয়। এখানকার চতুর্দিকের ভাবগতিকও সেই রকম। একটা ছোট্ট নদী আছে বটে, কিন্তু তাতে কানাকড়ির স্রোত নেই। সে যেন আপন শৈবাল দামের মধ্যে জড়ীভূত হয়ে অঙ্গ বিস্তার করে দিয়ে পড়ে পড়ে ভাবছে যে যদি না চললেও চলে, তবে আর চলবার দরকার কি। জলের মাঝে মাঝে যে লম্বা ঘাস এবং জলজ উদ্ভিদ জন্মেছে, জেলেরা জাল ফেলতে না এলে সেগুলো সমস্ত দিনের মধ্যে একটু নাড়া পড়ে না। 5টা-6টা বড় বড় নৌকা সারি সারি বাঁধা আছে। তার মধ্যে একটা ছাতের ওপর একজন মাঝি আপাদমস্তক কাপড় মুড়ে রোদ্দুরে নিদ্রা দিচ্ছে। আর একটার ওপর একজন বসে বসে দাড়ি পাকাচ্ছে এবং রোদ পোহাচ্ছে। দাঁড়ির কাছে একজন আধবৃদ্ধ লোক অনাবৃত গাত্রে বসে অকারণে আমাদের বোটের দিকে চেয়ে আছে। ডাঙার উপরে নানান রকমের নানান লোক অত্যন্ত মৃদুমন্দ অলস চালে কেন যে আসছে, কেন যে যাচ্ছে, কেন যে বুকের মধ্যে নিজের দুটো হাঁটুকে আলিঙ্গন করে ধরে উবু হয়ে বসে আছে, কেন যে অবাক হয়ে বিশেষ কোনো কিছুর দিকে না তাকিয়ে দাঁড়িয়ে আছে, তার কোনো অর্থ পাওয়া যায় না। কেবল গোটা কতক পাতি হাঁসের ওরই মধ্যে একটু ব্যস্ত ভাব দেখা যাচ্ছে। তারা ভারী কলরব করছে এবং ক্রমাগতই উৎসাহ সহকারে জলের মধ্যে মাথা ডুবোচ্ছে এবং তৎক্ষণাৎ মাথা তুলে নিয়ে সবলে ঝাড়া দিচ্ছে। ঠিক মনে হচ্ছে যেন তারা জলের নিচেকার নিগূঢ় রহস্য আবিষ্কার করার জন্য
প্রতিক্ষণে গলা বাড়িয়ে দিচ্ছে এবং তারপরে সবেগে মাথা নেড়ে বলছে, কিচ্ছুই না, কিচ্ছুই না। এখানকার দিনগুলো এরকম 12 ঘন্টা পড়ে পড়ে কেবল রোদ পোহায় এবং অবশিষ্ট 12 ঘন্টা খুব গভীর অন্ধকার মুড়ি দিয়ে নিঃশব্দে নিদ্রা দেয়। এখানে সমস্তক্ষণ বাইরের দিকে চেয়ে চেয়ে কেবল নিজের মনের ভাবগুলোকে বসে বসে দোলা দিতে ইচ্ছা করে। তার সঙ্গে সঙ্গে একটু একটু গুনগুন করে গান, মাঝে মাঝে বা ঘুমে চোখ একটু অলস হয়ে আসে। মা যেমন করে শীতকালের সারা বেলা রোদ্দুরে পিঠ দিয়ে ছেলে কোলে করে গুনগুন স্বরে দোলা দেয়, সেই রকম। ছোট বন্ধুরা, এতক্ষণ তোমরা শুনছিলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছিন্নপত্রের নির্বাচিত অংশ। বন্ধুরা, তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা, আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।